আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্বামীর অধিকার ফলাতে আসবে না। আমাকে ডিভোর্স দিয়ে দিবা। ম্যামের প্রতিটা কথা বুকে তীরের মতো লাগলো। ভাবিনি নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে। খুব কষ্ট হচ্ছে। চোখের লোনা পানি ঝরাতে চাচ্ছে। অনেক কষ্ট করে আটকে রাখলাম। কি কিছু বুঝতে পারছেন না? আচ্ছা চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। সকালে ফোনের দিকে তাকিয়ে দেখি 12টার রিংটং দিয়ে রেখেছিলাম সেটা বাজছে। 12টা যেহেতু বেজে গেছে তাই আর ঘুম না পেরে এক লাফে উঠে পড়লাম। উঠে একটু ছাদে গেলাম। এবার একটু পরিচয় পর্ব সেরে নেই। আমি সাকিব আল হাসান, সবাই সাকিব বলে ডাকে। এবার অনার্স সেকেন্ড ইয়ারে। ছাত্র হিসেবে ভালোই, ক্লাসে ঠিকমতো পড়াশোনা না করে গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করি। আমাদের ফ্যামিলি মধ্যবিত্ত। বাবার ছোট একটা বিজনেস আছে, আব্বা আর ভাইয়া সামলায়। ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ভাবি আমাকে খুব ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। আমিও নিজের বড় বোনের মতো ভাবিকে ভালোবাসি। আর যে তখন ফোন দিয়েছিল সে আমার শত্রু থুক্কু বন্ধু রাকিব। স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করে এই ভার্সিটি পর্যন্ত আসছি। যদিও আমরা মোট 4 বন্ধু, সোহেল আর তরিকুল। 2টা মেয়ে ফ্রেন্ডও আছে, তবে রকিব বেশ কাছের, যাকে বলে জানে জিগার দোস্ত। হা হা হা। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে। যাই এবার গোসল করে নামাজ পড়তে। গোসল শেষ করে নামাজ পড়ে এসে বাসায় আসলাম। এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম। মায়ের বান্ধবীর বাসায় চিনি না, তাই ভাইয়াকে দিলাম ফোন। 3বার রিং হতেই রিসিভ করলো। বল। তুমি তোমার ফোনের লোকেশন অন করো। আমি তো চিনি না সে ছোটবেলায় কখন এসেছিলাম। ওকে। তারপর লোকেশন অনুসরণ করে বাইক চালাতে লাগলাম। 20 মিনিট পর চলে এলাম। আমি এসে বেশ খানিকটা অবাক হলাম। এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি, কোনো শব্দ নেই। আস্তে আস্তে ভিতরে গেলাম। সবার চেহারায় কেমন একটা ছাপ পড়ে আছে। সবার মন খারাপ করে আছে। বুঝতে পারছি না কি হয়েছে। এক কোনায় ভাইয়া ভাবি মা বাবা বসে আছে, তাই তাদের কাছে গেলাম। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখ এমন কেন হয়েছে? মা কিছু না বলেই বাসার ভিতরে চলে গেল। আমি কিছু বুঝলাম না। ভাইয়া কি হয়েছে? বর নাকি একটা মেয়েকে ভালোবাসে, তার সাথে পালিয়ে গেছে। ওহ কি দুঃখ। আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো, সেটা আর হলো না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই হতো বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। বিয়ে যখন হবে না তখন যাই। তখনই পিছন থেকে বলল বিয়ে হবে। পিছনে ঘুরে দেখি মা তো ভালো। বর কি ফিরে এসেছে? না, তো তোর সাথে। আমি তো 11,000 ভোল্টের শক খেলাম। আব্বু ভাইয়া ভাবি তো মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মা তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। মা আমি এই বিয়ে করব না, তাই বলে তুমি আমাকেই বলির পাঠা বানাবে? মা আমি এই বিয়ে করব না। ভাইয়া ভাবি আব্বা তোমার কিছু বলো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? না, তোর নাক টিপলে দুধ বের হয়। আব্বা তুমিও। ভাইয়া ভাবি তোমরা কিছু বলো। বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথেই পাবো। করে নে। তোমরা সবাই হিটলার। আমার মতো পিচ্চি পোলার লগে এটা করতে পারলা? তোকে করতে হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সমান কোথায় যাবে? আর মেয়েটাকে সবাই নানান কথা বলবে। এই নে, এগুলো পরে আয়। মা চুপ করে এগুলো পরে আয়। বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। এখন বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেতে ইচ্ছে করছে না। কি হতে কি হয়ে গেল? কেন যে বিয়ে বাড়িতে গেছিলাম? রুমের বাইরে পায়চারি করছি। বাইরে কেন? ভিতরে না গিয়ে বাইরে ভাবে পায়চারি করছো কেন? যাও ভিতরে। আসলে ভাবি খেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল।
বিড়ালটা ভালো করে মারিও। ধুর, আমি মরছি আমার জ্বালায়, আর বিড়াল মারার কথা বলতে এসেছে। আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আমার ভিতর তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে। দেখি মেয়েটা বসে আছে। এখন পর্যন্ত দেখিনি কেমন। দেখে তো দূরের কথা, শালা আমি আমার বউয়ের নামও জানি না। কি কপাল! ভাবলাম এসে সালাম করবে, তা না করে বসে থাকলো। আমি সামনে যেতেই মেয়েটা নিজেই ঘুমটা সরিয়ে দিল। আমি তো আবার 11,000 ভোল্টের শক খেলাম। ম্যাম, আপনি? তুমি এখানে? আমারও একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্বামীর অধিকার ফলাতে আসবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবা। সামিয়া মানে ম্যামের প্রতিটা কথা বুকে তীরের মতো লাগলো। ভাবিনি নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে। খুব কষ্ট হচ্ছে। চোখ তার লোনা পানি ঝরাতে চাচ্ছে। অনেক কষ্ট করে আটকে রাখলাম। এই ছিল ফ্ল্যাশব্যাক। আসুন এবার গল্পে আসা যাক। মুখের কোণে একটা ছোট্ট হাসি দিলাম। হা 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 তুমি এভাবে হাসো কেন? হা 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 আমি তো অধিকার ঠিক আদায় করে নিব বলে এগিয়ে যেতে লাগলাম। আমি কিন্তু চিৎকার করব। আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। আমি এগিয়ে যেতে লাগলাম আর সামিয়া পিছনে হটতে লাগলো। একসময় সামিয়া বিছানায় পড়ে যায়। আমি সামিয়ার উপর ঝুঁকে পড়ি একদম কাছে। ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। সামিয়া ম্যাম চোখ বন্ধ করে নিয়েছে। আমি সামিয়ার মুখের দিকে চেয়ে আছি। কত সুন্দরটাই না লাগছে। মন চাচ্ছে সারা জীবন যত দেখি তত প্রেমে পড়ে যাই। আর দেরি না করে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেলাম। এতক্ষণ হয়ে গেল আমি কিছু করছি না দেখে সামিয়া ম্যাম চোখ খুলে দেখে আমি নেই। তাই শোয়া থেকে উঠে বসে দেখে যে আমি মেঝেতে বিছানা করে শুয়ে আছি। সামিয়া ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজে শুয়ে পড়ল। আমি এটা ঠিক করছি? কে জানে। আমি অন্য পাশে শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছি। খুব কষ্ট হচ্ছে। কেন আমার সাথে এমন হলো? চলুন ফ্ল্যাশব্যাকে। কিরে, এই কয়দিন ভার্সিটি আসিসনি যে? একটু মামার বাড়ি গেছিলাম। তোরা সবাই কেমন আছিস? আমরা ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালোই। জানিস আজ সকালে না একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। সবাই একসাথে বলল, কি? আমি একটা মেয়েকে স্বপ্নে দেখেছি, যেন একটা পরী কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে নীল রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপ্সরী ভুল করে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয় তার মুখটা ভালোভাবে দেখতে পাইনি। আমার কথা শুনে সবাই হা 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 করে হাসতে লাগলো। এই একদম হাসবি না, না হলে ভালো হবে না। তোর স্বপ্ন দেখা হবে, প্রেম করতে পারবি না। পারবো পারবো, সময় হোক। এইরকম মেয়ে পেলে প্রেম করব। তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবার সবাই হা 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 করে হাসতে লাগলো। ভাই, স্বপ্ন স্বপ্ন, এমন মেয়ে পাবি না। আর স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহ জানে। রকিবের কথা শুনে আবার সবাই হা 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 করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছিল, তাই পিছনে ঘুরে হাঁটতে যাব, তখনই কার উপরে পড়ে গেলাম। আহ কি নরম! আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর, যেন একটা হুর। মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেয়েটা উঠল, আমি উঠে পড়লাম। সাথে সাথে ঠাস ঠাস দুই গেলে দুইটা। বেয়াদব ছেলে, তোর মা বাবা শিক্ষা দেয়নি? মেয়েদের দেখলে মেয়েদের উপর পড়তে ইচ্ছে করে? কে কার কথা শুনছে? আমি তো পরী দেখতে ব্যস্ত। বেয়াদব! মেয়েটা চলে গেলে আমি তাকিয়েই আছি, কোনো দিকে খেয়াল নেই। থাকবে কি করে? আমি তো দেখতে ব্যস্ত। আমি একেই আমার জীবনের সঙ্গী বানাবো বলছি আর মিটমিট করে হাসছি। কারো জোরে ধাক্কা দেওয়ার জন্য বাস্তবে ফিরলাম। কি হয়েছে? এইভাবে ধাক্কা দিচ্ছিস কেন? যাক, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস। তাহলে তো ভালোই হবে, ফ্রি ফ্রি বিরিয়ানি খেতে পারতাম। মেয়েটা কে রে? প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। এটা আমাদের নতুন ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, বেচারা প্রেম করার আগেই ছাকা খেলো।
আবার সবাই হো 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 করে হেসে উঠল। একদম হাসবি না, দেখবি এই ম্যামকেই বিয়ে করব। পারবি না? হা হা হা। তোদের হাসি দেখে মনে হচ্ছে কুত্তার কুত্তি ঘেউ ঘেউ করছে বলে রাগ করে ক্লাসরুমে চলে এলাম। একা একাই বসে আছি। কিছুক্ষণ পর কুত্তা কুত্তি গুলো এলো। আমাকে দেখে ওরা 5 জন হাসছে। ওরা আমার কাছে এলো। দাঁড়া, তোদের হাসি বন্ধ করার জন্য ব্যবস্থা করছি। ফোন বের করে দিলাম। সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফোন, সবার নামে আচ্ছা মতো গুণগান খাইলাম। তুই এটা কি করলি? হা হা হা। আর হাসবি? সবার ফোন বাজতে লাগলো। ভাই থুরি নিয়ে আর এমনভাবে হাসবো না, তুই সব কিছু ঠিক করে দে। সত্যি তো? 3 সত্যি। আর তোকে নিয়ে হাসাহাসি করবো না। ঠিক আছে, এখন ফোন রিসিভ কর, পরে বলে দিব। তুই এখনই বল। ওকে। আবার সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সব কিছু ঠিকঠাক করে দিলাম। শালা তুই আমাদের বন্ধু না শত্রু? এত কিছু বুঝি না। এখন তোরা আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াবি। কেন? তোদের সম্পর্কে ঠিক করে দিলাম তাই। হ্যাঁ বেবি, না হলে বুঝতে পারছিস। ওকে চল। শালা তুই আমাদের বন্ধু না শত্রু? সেটা বড় কথা নয়, এখন খাওয়াবি, এটাই বড় কথা। হা হা হা। যখনই উঠে বাইরে যেতে যাব তখনই ক্রাশ মানে ম্যাম ক্লাসে এলো। তোমরা কোথায় যাচ্ছ? ক্যান্টিনে ম্যাম। সকালে খেয়ে আসো নাই? এসেছি। তবে তবে কি? এই যে সাকিবের জন্য ম্যাম। কই দেখি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখে দেখছি ম্যাম তো আমাকে দেখে রাগে মুখ লাল করে নিয়েছে। এ তো ম্যামের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ওহ, যা লাগছে না, মানে চাচ্ছে একটা কিস দিয়ে আসি। আপনারা আমারে লুচ্চা ভাবিয়েন না, আমি মোটেও এমন না। যাও গিয়ে বসো। জি। সবাই বসে পড়লাম। ম্যাম পড়াতে লাগলেন আর আমি ম্যামকে দেখতে লাগলাম। কি পড়াচ্ছেন কিছু বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ম্যাম লক্ষ্য করলেন যে আমি তার দিকে তাকিয়ে আছি। এতে ম্যাম বিরক্ত হচ্ছেন সেটা ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে। ম্যাম আর সহ্য করতে না পেরে আমার সামনে এসে দাঁড়ালেন। এটা হচ্ছে কি? কোনটা ম্যাম? ক্লাসের সবাই আমাদের দিকে তাকালো। তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আজীব তো, আমি আপনার দিকে, আমি তো পড়ি দেখতে ব্যস্ত। আমার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে উঠল। এতে ম্যাম আরও রেগে গেল। স্টপ। ম্যামের এমন চিৎকার শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। ম্যাম ঠাস করে 2টা চড় মেরে বলল, এটা ক্লাস আনন্দ বা মজা করার জায়গা না। ম্যাম চলে গেল আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। গালে টনটন ব্যথা অনুভব করলাম। এবারে থাপ্পড়টা জোরেই লেগেছে। আমিও আর ক্লাস করলাম না, বাসায় চলে এলাম। বাসায় আসতে দেখে মা আর ভাবি বলল, চলে এলি যে? ভালো লাগছিল না তাই। যা তাহলে রুমে গিয়ে শুয়ে পড়। যাক বাবা, গালে আঙ্গুলের ছাপ দেখতে পাইনি। রুমে চলে এলাম। একটু পর ভাবি আসলো। তোমার গালে থাপ্পড়ের দাগ মনে হচ্ছে। কে মারলো আমার আদরের দেবরটাকে? মশা মারতে গিয়ে এমন হয়েছে। মিথ্যা বলো কেন? সত্যি বলো, না হলে আম্মুকে গিয়ে বলবো। বলছি আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম বলে ম্যাম থাপ্পড় দিয়েছে। তোমার ম্যাম দেখতে কেমন? অনেক সুন্দরী। কেন? না, এমনিতেই জিজ্ঞেস করলাম। ওকে মলম দিয়ে দাও, ব্যথা থাকলে কমে যাবে। তারপর দিলাম ঘুম। এক ঘুমে দুপুর। উঠে গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার দিলাম ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। এলাম এশার নামাজ আগেই। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসলাম। তারপর একটা গল্প লিখে পোস্ট করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে ম্যামকে 2 দিন অনেক জ্বালালাম। এখন ম্যাম আমাকে দেখলেই রেগে যায়। ভাবছি আজ ম্যামকে সরি বলে দিব। ভার্সিটি গিয়ে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর আমার ক্রাশ থুকু ম্যাম আসলো। আমি ম্যামের কাছে এগিয়ে গেলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। ম্যাম শুনেন, কিন্তু শুনলো না, হেঁটে যাচ্ছে। আমি গিয়ে ম্যামের সামনে দাঁড়ালাম। আমার সামনে দাঁড়ালে কেন? ম্যাম সরি। কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য।
তুমি তো ঠিক করেছো। ভুল হয়ে গেছে ম্যাম, সরি, আর এমন হবে না। ওকে করে দিলাম, এবার সরো। আপনি এত রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলে না আপনাকে সেই লাগে। তোমাকে না। হাই হাই, আবার রাগিয়ে দিলাম এক দৌড়ে বন্ধুদের কাছে। আমার এমন দৌড় দেখে ম্যাম একটু মুচকি হাসলো। কিরে কুত্তা, তুই এভাবে দৌড়ে আসলি কেন? এমনিতেই। মিথ্যা বলিস কেন? আমরা মনে হয় দেখলাম না। দেখলি তো বলছিস কেন? আমাদের ভুল হয়ে গেছে ভাই, তুই আমাদের পা ধর, ক্ষমা করে দিচ্ছি। সবাই আবার হাসতে লাগলো। আবার হাসছিস, দিব নাকি? সবাই একসাথে বলল, না না, এভাবে সব সময় থাকবি। সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে ম্যাম আসলো। আমি পড়তে মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। ম্যাম আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। ম্যামের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ম্যাম মনে হয় আমাকে পছন্দ করে, এটা ম্যামের ব্যবহারে বুঝতে পারি। ভাবছি ম্যামকে প্রপোজ করব। তাই মনে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। জীবনের প্রথম আজ কাউকে প্রপোজ করব, কি যে খুশি খুশি লাগছে না, মনে লাড্ডু ফুটছে। আর এক অজানা ভয়ও কাজ করছে, যদি ফিরিয়ে দেয় দিবে দিক, কিন্তু প্রপোজ করব। ভালোবাসি কথাটা না বলতে না পারলে অনেক কষ্ট পাবো। ভার্সিটিতে এতগুলো স্টুডেন্টের সামনে প্রপোজ করতে পারবো না, তাই ম্যামকে পার্কে আসতে বলেছি। কারণ জানতে চেয়েছিলেন, তখন বলেছি আসলেই জানতে পারবেন। ম্যাম আসতে চাইছিলেন না, অনেক জোর জবরদস্তি করার পর রাজি হয়েছে। আমি আধা ঘন্টা ধরে পার্কে বসে আছি। দেখলাম ম্যাম আসছে। আমি নিজেকে প্রস্তুত করছি। ম্যাম আমার সামনে এলো। কি বলার জন্য ডাকলা বলো? তোমার জন্য ক্লাস বাদ দিয়ে আসতে হলো। বলছি, ম্যামের সামনে পকেটে থাকা গোলাপটা এগিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার মনের রাজ্যের রানী বানিয়েছি। ম্যাম, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। সাথে সাথে 3.5 কিলো ওজনের 2 গালে 2টা থাপ্পড় আওয়াজ শুনে আসে পাশের লোকজন আমাদের দিকে তাকালো। থাপ্পড় খেয়ে তো আমার মাথা ঝিমঝিম করছে। আমি মাথা নিচু করে নিলাম। ম্যাম বলতে লাগলো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই। ম্যাম তোর থেকে কত বছরের সিনিয়র জানিস তুই? এই হলো আমার ছ্যাঁকা খাওয়ার কাহিনী। চলেন এবার গল্পে ফেরা যাক। শালার কপালে ঝাঁটার বাড়ি। প্রথমে কাউকে ভালোবাসার কথা বললাম, সেই রিজেক্ট করে দিল। ড্রিম লাইট জ্বলছে, আমার চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো পানি পড়ছে। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও পাওয়া হলো না, কিন্তু হাল ছাড়ব না। ম্যামের মনে আমার জন্য ভালোবাসার বীজ বপন করবই করব। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কেউ এসে ঘুম থেকে না উঠালে যার ঘুম ভেঙে না, সে আজ যে মানুষের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। উঠে সামিয়া ম্যামের ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে, মনে হচ্ছে নিষ্পাপ শিশু। উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বই খুলে পড়তে বসলাম। এর মধ্যে ম্যামও উঠে পড়েছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। একটু পর আবার রুমে এলো। আমি শুধু আর চোখে দেখছি। এসে ডাইনিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াতে লাগলো। মনে চাচ্ছে পিছনে থেকে জড়িয়ে ধরি, আর ওই এলোমেলো কেশের মধ্যে নাক ডুবিয়ে ঘ্রাণ নেই। কিন্তু আমার তো সেই অধিকার নেই, তাই এগুলো স্বপ্ন হয়ে থাকলো। জানি না পূরণ হবে কিনা। এর মধ্যে ভাবি দরজায় টোকা দিয়ে বলল, তোমরা খেতে এসো। ভাবি আসছি, তুমি যাও, আমরা আসছি। ভাবি চলে গেল। ম্যাম, আপনি কি যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটিতে ম্যাম এখনো তো না, এখন তো নাম ধরে ডাকে। তাছাড়া বাসার সবাই কি ভাববে বলো তো?
আমি জানি কোথায় কি বলতে হবে। এখন চলেন। হুম। ম্যাম আর আমি একসাথে খাবার টেবিলে এলাম। ভাবি খাবার দিল। ভাবি কানের কাছে এসে বলল, দেবরজি, ভালোভাবে বিড়াল মারতে পেরেছো? হুম। ভালো। খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হতে যাব, তখন আব্বা বললেন, কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কোথাও যেতে হবে না, তোমার শ্বশুরবাড়ি থেকে তোমাকে আনতে আসবে। আসবে আসবে, ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে। এতে আমার বাইরে যাওয়ার সাথে কি সম্পর্ক? ম্যামের দিকে তাকিয়ে দেখলাম রাগীভাবে তাকিয়ে আছে। তোর কি মানে? তোকেও যেতে হবে, চুপচাপ ঘরে যা। মায়ের ঝাড়ি খেয়ে ঘরে গেলাম, গিয়ে ফোন গোতাগুতি করতে লাগলাম। আমার পিছনে পিছনে ম্যামও আসলো, এসে আমার সামনে দাঁড়িয়ে দিল ঠাস। আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে ভেঙে গেল। আমার রাগ মাথায় উঠে গেল, তবুও নিজেকে কন্ট্রোল করে বললাম, মারলেন কেন? তুই আবার আম্মুর সাথে এইভাবে কথা বলছিস কেন? বলবো, তাতে আপনার কি? আবার আমার মুখের ওপর কথা? বলেই দিল ঠাস করে। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ম্যাম নিচে চলে গেল। আমি ফোনটা উঠিয়ে অন করলাম, দেখি অন হলো। ডিসপ্লে ফেটে গেছে। কাজ চালানো যাবে? কিছু বললাম না, চুপচাপ সহ্য করে নিলাম। মনে মনে বললাম, আমারও একদিন সময় আসবে, সেদিন দেখাবো আমি কি জিনিস। বিকেলে ম্যামদের সাথে ম্যামের বাসায় গেলাম। ম্যামের রুমে বসে আছি, তখন কিছু মেয়ে এলো। মেয়েগুলো বলল, কেমন আছেন দুলা ভাই? বুঝলাম এগুলো শালি। আলহামদুলিল্লাহ ভালোই। আপনারা? একটা মেয়ে বলল, দুলা ভাই আমরা আপনার ছোট, সো তুমি করে বলবেন। চেষ্টা করব। চেষ্টা না, বলতে হবে। আমি নীলা, আপনার একমাত্র শালিকা। এই দুইটাও আমার চাচাতো বোন, মিম আর তানহা। আর আপনার নাম তো সাকিব, তাই না? রাতে বিড়াল ভালোভাবে মেরেছেন তো? তখনই কোথা থেকে রাক্ষসী ম্যাম এসে বলল, দাঁড়া তোদের দেখাচ্ছি। সবটি উধাও। বোঝা যাচ্ছে ম্যামকে দেখে এরা অনেক ভয় পায়। ওদের সাথে এগুলো কি বলা হচ্ছে? ওরা জিজ্ঞেস করলো, তাই বললাম। ওদের সাথে আর এমনভাবে কথা বলবেন না। ওরা আমার শালিকা হয়, আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা নয়। ম্যাম রেগে গেল, আবার থাপ্পড় মারতে যাবে, তখন নীলা এসে বলল, আপু তোমাদেরকে খেতে ডাকছে। যা আসছি। খাওয়া দাওয়া করতে চলে এলাম। খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে চলে এলাম ছাদে। ছাদের এক কোণায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছি। তখন ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করতে যাচ্ছি, কিন্তু রিসিভ হচ্ছে না, টাচ ফেটে থাকায়। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার অনেক চেষ্টা করার পর পারলাম। হ্যালো। কিরে, ভার্সিটি আসিস নিজে? এমনি ভালো লাগছিল না, তাই। ওহ, কি করিস? এই তো দাঁড়িয়ে। তুই? রুমে বসে আছি। খেয়েছিস? তুই? না, এখনো খাওয়া হয়নি। ও। কাল ভার্সিটি আসবি? দেখা যাক। রকিবের সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পিছন ঘুরে রুমে আসতে যাব, তখন দেখি ম্যাম পিছনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না, তাই ছাদে আসা। ও নিচে এসে ঘুমাবে না? নিচে চলে এলাম। আমি আর ম্যাম রুমে চলে এলাম। এসে একটা বালিশ নিয়ে হাঁটতে যাব, তখন ম্যাম বললেন, বালিশ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সোফায়। সোফায় যেতে হবে না, মাঝখানে মধ্যে কোলবালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সরি, পারবো না। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তখন? তার চেয়ে সোফা অনেক ভালো। ম্যামের উত্তর শোনার আগেই সোফায় চলে এলাম। ঘুম আসছে না, ফোনটাও ঠিক হয় নাই যে কিছুক্ষণ টিপাটিপি করব। কাল থেকে আমার সাথে কি কি হলো সেগুলো ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে ম্যামের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম, তারপর আবার ছাদে গেলাম। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্যটা,
শালা এতদিন এই জিনিসটা মিস করে দিয়েছি। কি সুন্দর একটা দৃশ্য। পিছন থেকে কেউ বলল, দুলাভাই শুভ সকাল, রাতে ঘুম কেমন হয়েছে? পিছনে ঘুরে দেখি নীলা। শুভ সকাল, ঘুম ভালো হয়েছে তোমার? ভালো। সূর্যোদয় দেখছেন বুঝি? তুমি কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ও, আর কিছুক্ষণ কথা বলে নিচে চলে এলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। রেডি হয়ে নিচে চলে এলাম। আর একদিন থেকে গেলে হয় না? না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও, থাকবি না যেহেতু তাহলে যা। সবার কাছে বিদায় নিয়ে চলে এলাম। ম্যাম গাড়ি নিল। আর একটা কথা, ম্যামদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো। আমি পিছনে বসতে যাব, তখন ম্যাম বলল, আমাকে কি ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তুমি তো আমার বউ। আস্তে আস্তে বললাম। কিছু বললা? না। তাহলে সামনে আয়। বুঝি না, এই ম্যাম একবার তুই বলছে আরেকবার তুমি বলছে কেন? মনে হয় এটা রোগ হবে। হা হা হা। ম্যাম ড্রাইভ করতে লাগলো। ম্যাম, আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছা। এতে তোর কোনো সমস্যা? না, চুপ হয়ে গেলাম। বাসায় এসে চলে গেলাম। গাড়ি থাকতে একটাও কথা বলি নাই। ব্যাগগুলো হাতে করে রুমে চলে এলাম। ম্যাম পিছনে পিছনে এলো। এখন আর কোথাও গেলাম না, বাসায় বসে কাটিয়ে দিলাম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমার বিয়ে হয়েছে এটা কেউ জানে না, আমি বলিনি, আর বলতেও চাই না ততদিন যতদিন না ম্যাম আমাকে ভালোবাসবে। রহিম চাচার দোকান, সবাই আড্ডা দেই, সেখানে গেলাম। যেতে সেখানে সবাইকে পেয়ে গেলাম। কি অবস্থা তোদের? তিনজন বলল, ভালো। তোর? ভালো। দুদিন ভার্সিটি গেলি না আজে? ভালো লাগছিল না, তাই কাল থেকে যাব। ও। তারপর সবাই বিভিন্ন গল্পে মেতে উঠলাম। কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা দোস্ত, যাই রে, অনেক রাত হয়ে গেছে। বাসায় আসতেই ভাবি বলল, এত রাত করলা যে? আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। দেখি সোফায় ম্যামও মাও বসে আছে। ভাবি, এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ ফুচকা আনলে, কারণটা কি? কেন, মাঝে মধ্যেও তো আনি। খেতে দাও, অনেক খিদে পেয়েছে। বসো। আমি খেতে বসলাম। কিরে, বৌমাকে খেতে বলবি না? কেন, এখনো খাইনি। আমাদের সাথে খেতে বললাম, কিন্তু খেলো না, তোমার সাথে খাবে বলে। ও, আসেন, খেতে আসেন। ম্যাম উঠে এলো। ম্যাম আমার দিকে রাগী ভাবে তাকালো। তাতে কি আমি কি তাকে ভয় পাই? সাকিব, তুমি সামিয়াকে আপনি করে বলছো কেন? এখন কি বলি? ও হ্যাঁ, আসলে ভাবি সামিয়া আমার সিনিয়র তো, তাই। সিনিয়র তো কি হয়েছে, সামিরা তোমার বউ। বউ না কচু, শুধু নামে বউ। ম্যামের দিকে তাকিয়ে বললাম, আস্তে আস্তে বললাম, ম্যাম মনে হয় শুধু পেয়েছে, তাই কেমন করে তাকালো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পর ম্যাম আসলো। ম্যাম রুমে আসতেই একটা ক্যাডবেরি চকলেট আর একটা ফুল সামনে গিয়ে বললাম, আই লাভ ইউ। ম্যাম ফুল আর চকলেটটা নিল। নেওয়ায় আমি তো মহা খুশি, কিন্তু পরক্ষণেই মন খারাপ হয়ে গেল। ম্যাম ফুল আর চকলেটটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। এত পিরিত দেখাতে আসবি না। চুপ হয়ে গেলাম। তারপর বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে বিছানা করে শুতে যাব, তখন ম্যাম বলল, তুই না পড়ে ঘুমাতে যাচ্ছিস কেন? আমি রাতে পড়ি না। ম্যাম কেন? কথা না বলে আমার কাছে এসে ঠাস ঠাস। আমি ম্যামের দিকে তাকিয়ে আছি। তুই পড়তে বসবি না, তোর ঘাড় পড়তে বসবে। ওর 12টা পর্যন্ত পড়বি। আর এত রাত করে বাসায় ফিরলি কেন? এদিন থেকে যদি দেরি করিস তখন দেখব কি করি তোর অবস্থা। উঠবি না আরো 2টা দিব? চুপচাপ উঠে গেলাম। বুঝি না ম্যাম আমার সাথে এমন কেন করছে। বই মেলে পড়তে বসলাম, কিন্তু পড়ায় মন বসছে না। বারবার ঘুম চলে আসছে। যখন হালকা ঘুমিয়ে পড়ছি তখন ম্যাম একটা লাঠির বাড়ি দিল। লাঠির বাড়ি খেয়ে আবার পড়তে লাগলাম। বুঝতে পারছি না ম্যাম আমার সাথে এমন আচরণ করছে কেন। পরের দিন সকালে মনটা একটু ভালো না, তাই কাউকে না বলে বের হয়ে গেলাম।
ভার্সিটির উদ্দেশ্যে। একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম, ভার্সিটি গিয়ে বসে থাকলাম, কেউ আসেনি, ফোনটাও কাজ করছে না, তাই বাসায় রেখে এসেছি। ফোন দিলে কেউ পাবে না। ওইদিকে বাসায় ম্যাম খেতে এলো, তখন ভাবি বলল, সামিয়া, সাকিব কোথায়? ওকে ডাকো। নিচে আসেনি। না, সকাল থেকে রুমেও দেখছি না, তাহলে গেল কোথায়? ওকে ফোন দিয়ে দেখো তো। ফোন তো রুমে দেখে এলাম। এতক্ষণে আব্বা, ভাইয়া, বাসার সবাই জানাজানি হয়ে গেল। এত চিন্তা কেন করছো তোমরা? মনে হয় ওর বন্ধুদের বাসায় গেছে। অনেকক্ষণ বসে থাকার পর সবাই ভার্সিটিতে আসতে লাগলো। একটু পর 3 হারামি আর 2 হারামজাদি এলো। আমাকে দেখে তো ভূত দেখার মতো অবস্থা ওদের। কি ব্যাপার মামা, প্রতিদিন তুমি সবার পেছনে আসো আর আজ তুমি আগে, কারণটা কি? তেমন কিছু না, বাসায় ভালো লাগছিল না তাই চলে আসলাম। তোরা কেমন আছিস? সবাই একসাথে বলল, ভালো। তুই? ভালো। 2 দিন আসলি না যে? ভালো লাগছিল না তাই আসিনি। তোকে কাল রাতে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ বললো কেন? ফোনটা পড়ে নষ্ট হয়ে গেছে। চল ফোন কিনে নিয়ে আসি। না থাক, বিকেলে কিনে নিবনি। না থাক, এখন বসে আড্ডা দেই। আচ্ছা দোস্ত, তুই তো ভালো সাহিত্য পারিস। কেন? ভালোবাসা কাকে বলে? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? বল না। তাহলে শোন, ভালোবাসা মানে এক স্বর্গীয় অনুভূতি যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়, মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, এক নতুন দিগন্তের সূচনা ঘটায়। প্রিয় মানুষটির কথা সবসময় মনে করা, প্রিয় মানুষটির চোখের আড়াল হলে পাগলের মতো খোঁজা, তার সুখ দুঃখের সঙ্গী হওয়া, তার হাসিতে হাসা, তার কান্নাতে কান্না করা, তার দুঃখে ব্যথিত হওয়া, তার কেয়ার করা, আমার কাছে এটাই ভালোবাসার মানে। আমার কথা শুনে সবাই হাততালি দিল। আশেপাশে দেখে আরো অনেকেই আছে, তারাও হাততালি দিল। আশা করি তুই বুঝতে পারছিস। তখন একটা মেয়ে বলল, আপনি তো অনেক সুন্দর সাহিত্য বলতে পারিনি। জি, একটু। মেয়েটা মনে হয় প্রথম বর্ষের। আপনার সাহিত্যটা অনেক ভালো লেগেছে। আমার নাম বর্ষা, আপনার? আমার নাম সাকিব। ও, আমরা কি বন্ধু হতে পারি? তুমি তো আমাদের জুনিয়র। তাতে কি হয়েছে? বন্ধুত্বের মধ্যে আবার ছোট বড় কিসের? বন্ধু তো বন্ধুই, তাই না? ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড। তারপর বর্ষা সবার সাথে পরিচয় হয়ে নিল। আচ্ছা, আমি এখন যাই। ওকে। বর্ষা মেয়েটা চলে গেল। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে কিউটের ডিব্বা। দোস্ত দেখ, ম্যাম আসছে। তো আমি কি করব? আহারে বেচারা, তোর জন্য খুব দুঃখ হচ্ছে রে। প্রথম কাউকে ভালোবাসলি আর কাউকে প্রপোজ করলি, আর তোকে ফিরিয়ে দিল। তোর জন্য খুব দুঃখ হচ্ছে। সবাই হাসতে লাগলো, আমি শুধু ওদের হাসি শুনছি। আরে গত শুক্রবারে তো ম্যামের বিয়ে হয়ে গেছে, কি যে কষ্ট। সাকিবের কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসতে চাইছে। এখন একটু শীত শীত লাগছে, তাই হয়তো পানিগুলো বরফ হয়ে গেছে, তাই বের হচ্ছে না। কার সাথে বিয়ে হয়েছে সেটা তো জানিস না? জানলে হয়তো জমিন থেকে আকাশে পড়বি। তুপকু, আকাশ থেকে জমিনে পড়বি সবাই। কুত্তা কুত্তিগুলো হো হো করে হাসছে। ম্যাম যখন আমাদের সামনে এলো তখন সব কুত্তি দাঁড়িয়ে সালাম দিল, শুধু আমি বাদে। আমি মাথা নিচু করে বসে আছি। ম্যাম আমাকে দেখে রাগীভাবে তাকাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? সবাই বলল আলহামদুলিল্লাহ ভালো। আপনার শুক্রবার বিয়ে হলো আর আজ ভার্সিটি এলেন যে? 2 দিন ছুটি নিয়েছিলাম তাই। ও তো স্যারের সাথে এলেন বুঝি? আরে না, তোমাদের স্যার কাজে ব্যস্ত আছে তাই আসতে পারেনি। ও আচ্ছা, আমি এখন যাই। আর তোমার ক্লাস যাবে না? জি যাব সময় হলে। ওকে বাই, ক্লাসে দেখা হচ্ছে। ম্যাম চলে গেল। দোস্ত তুই রিয়ার কথায় হ্যাঁ বলে দে, বেচারা দেবদাস। না থাক, আমি এখনই ভালো আছি। ভাবছেন রিয়াটা আবার কে? রিয়া হচ্ছে আমাদের ক্লাসমেট, দেখতে বেশ সুন্দর, ক্রাশ খাওয়ার মতো। রিয়া সবসময় আমার সাথে লেগে থাকে, এখনো আসেনি তাই শান্তিতে বসে আছি। আমাকে
একবার প্রপোজ করেছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। ওই দেখ রিয়া আসছে, রিয়াকে আজ হ্যাঁ বলে দে। দরকার নেই। রিয়া আমাদের কাছে আসলো। হাই, কেমন আছো সবাই? ভালো, তুমি? ভালো। কি ব্যাপার সাকিব, তোমার মন খারাপ মনে হচ্ছে? কিছু হয়নি তো। সাকিব, দেবদাস বলছো কেন? আমি চোখ রাঙিয়ে রকিবের দিকে। না তেমন কিছু না, এমনি বললাম। আচ্ছা যাই বলে হাঁটতে লাগলাম। তখনই রিয়া পিছন থেকে হাত ধরে বলে, কোথায় যাও? ক্লাসে। আর কোথায় যাব? ও, তাহলে আমাদের সাথে নিয়ে যাও। তোমাদের কি পা নেই? ভাই পা তো আসি। তাহলে? কিছু না। আচ্ছা কি হয়েছে বলতো, তখন থেকে মন খারাপ করে আছিস? কিছু না, এমনি ভালো লাগছে না। চলো, ক্লাসের সময় হয়ে গেল। চল। ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে আমি আর রকিব বসলাম শেষ দিকে। প্রথম ঘন্টা শেষ হলো, এবার ম্যামের ক্লাস। ম্যাম এলো, সবাই সালাম দিল। ম্যাম উত্তর দিলেন, ক্লাস শুরু হয়ে গেল। আমার যা অভ্যাস, পড়ায় মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। কি সুন্দর করে পড়াচ্ছে আমার বউটা। মনে চাচ্ছে এভাবে তাকিয়ে থাকি। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মনে হয় ম্যাম বিরক্ত হচ্ছেন, আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। ভাই তাকিয়ে কোনো লাভ নেই, ম্যাম এখন অন্য কারোর হয়ে গেছে। তুই তোর কাজ কর আর আমাকে আমার কাজ করতে দে, আর লাভ ক্ষতি আমি বুঝবো। তোর যা ইচ্ছা কর, শালা লুচ্চা অন্যের বোর দিকে নজর দেয়। তুই চুপ থাকবি না? তোর গফের কাছে তোর নামে উল্টাপাল্টা বলবো। দাঁড়াও। ম্যামের কথা শুনে ম্যামের দিকে তাকালাম। কি হলো? দাঁড়াতে বললাম না? ম্যামের ঝাড়ি শুনে দুজন উঠে পড়লাম। এটা ক্লাস না গল্প করার জায়গা। ক্লাস? তাহলে গল্প করছো কেন? আসলে ম্যাম। আসলে কি? ভুল হয়ে গেছে ম্যাম। নেক্সট টাইম যেন না দেখি, না হলে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব। ওকে ম্যাম। বসে গেলাম। ম্যাম পড়াতে লাগলো, আমি আবার দেখতে লাগলাম। একে একে সব ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে আবার আড্ডা দিতে লাগলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেল। কলিং বেল চাপ দিতে ম্যাম এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে? কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। সকালে না বলে কোথায় গিয়েছিলে? বন্ধুদের কাছে। আর কোনো কথা না বলে রুমে চলে এলাম। পিছনে পিছনে ম্যামও রুমে আসলো। এসেই দুইটা দুই গালে ঠাস ঠাস। আমি আবার কি করলাম? মারলেন কেন? এতক্ষণ কোথায় ছিলি? আর তোর ভার্সিটি কখন শেষ হয়েছে? মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আরও দুইটা দিল, ঠাস ঠাস। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কথা বলিস না কেন? আর ওই রিয়ার সাথে কি? হ্যাঁ, খুব ঘেঁষাঘেঁষি করে কথা বলছিলি? কিছু বললাম না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছি। আমিও থাপ্পড় মারতে পারি, কিন্তু কেন জানি মারতে পারছি না, মন সায় দিচ্ছে না। সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে আছি আর এখন মনে ভাবছি, ম্যাম আমার সাথে এমন কেন করছে? আমি তো তেমন কিছুই করি না। এভাবে চলতে থাকলে তো আমাকেই খুঁজে পাওয়া যাবে না। যে করে হোক ম্যামকে তো আমার বশে আনতেই হবে। তখন কারো ধাক্কায় ভাবনার জগতে ছেদ ঘটল। দেখি ভাবি। হ্যালো। বলো। সেই কখন থেকে ডাকছি, এত আনমনা হয়ে কি ভাবছো? কিছু না তো ভাবি। তুমি যেন চেঞ্জ হয়ে গেছো, বিয়ে হবার পর থেকে কেমন হয়ে গেছে। কই না তো। কি হয়েছে বলো তো? কিছু তো একটা হয়েছে। আরে না। আচ্ছা বলো, আমাদের বাসায় নতুন সদস্য কখন আসবে? আরে যা। ওরে আমার লজ্জাবতী ভাবি রে, বলো বলো। দেখা যাক। আর তুমি সকলে কাউকে না বলে কোথায় গিয়েছিলে? কাজ ছিল তাই যেতে হয়েছিল। কি এমন কাজ ছিল যে না বলে যেতে হয়েছে? আরে ছিল একটা পার্সোনাল কাজ। ও আচ্ছা, চলো। চলো। নিচে চলে এলাম। ম্যামকে দেখলাম কেমন রাগীভাবে তাকিয়ে আছে তো আমার কি। নিচে এসে অজু করে নামাজ পড়ে এলাম। ম্যামও আসলো। এসে তার ব্যাগ থেকে কি যেন একটা বের করলো। তারপর আমার সামনে এসে বলল, এই নে তোর ফোন। আমার জন্য তোর ফোনটা ভেঙে গেছে। ফোনটা বেশ দামি দেখে বোঝা যাচ্ছে। আমি নিব না, আব্বার কাছ থেকে টাকা নিয়ে আগামীকাল কিনে নিব। তোকে নিতে বলছি না।
ভয় ভয় নিলাম, না জানি আবার কি করে বসে। ফোনে সিম কার্ড লাগিয়ে ওপেন করলাম। ফোনটা বেশ সুন্দর। ফোন টেপা বাদ দিয়ে পড়তেই বস। নতুন ফোন, একটু টিপি না। তোকে পড়তে বসতে বলছি না? সবসময় এভাবে ধমক কেন দেন? একটু ভালোবেসে বলতে পারেন না? তুই যে ছেলে, তোকে ভালোভাবে বললে মাথায় উঠে নাচবি। আপনার এই ছোট মাথার উপর কেমনে করে নাচবো? আবার ঠাস। তোকে পড়তে বসতে বলছি না। আহ, আপনার হাতটা কি নরম। তোকে তো আমাকে কি ম্যামের একেবারে কাছে গিয়ে বলেন? তুই সরে দাঁড়াবি। আমাকে কি বলেন? দেখাচ্ছি। আবার একটা ঠাস। একটু সরে বসলাম। আপনার রাগী চেহারাটা না দেখতে অনেক সুন্দর। আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দিই। তোর রোমান্টিকতা বের করছি। বলে আবার থাপ্পড় মারতে এলো। আমি এবার হাত ধরে নিয়ে ঘুরিয়ে দিলাম। তারপর হাত দুটো ধরে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কানের কাছে ফিসফিস করে বললাম, ম্যাম, বউ, এত রাগ ভালো না। সাকিব, ছেড়ে দে, না হলে ভালো হবে না। কিছু করতে পারবেন না। ম্যাম চুপ হয়ে গেল। ম্যামকে ছেড়ে দিলাম। তারপর টেবিলের কাছে এসে পড়তে লাগলাম। একটু পর পেছনে তাকালাম ম্যাম কি করছে সেটা দেখার জন্য। দেখি বিছানায় বসে বসে কি যেন বলছে। হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। আমি একটা মুচকি হাসি দিলাম। ম্যাম এত মারছে তাও কেন জানি ভালো লাগছে। আস্তে আস্তে ম্যামের প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছি। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ম্যাম আমার উপরে দিল এক বালতি পানি ঢেলে। শরীরে পানি পড়ায় মাগো, ছাদ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। এই তোর নাকামি বন্ধ করবি? ম্যামের দিকে একদিনে তাকিয়ে থাকলাম। উঠবি না, আর এক বালতি পানি দিব। উঠছি। শালা কি কপাল, কোথায় বউয়ের চুমুকে ঘুম ভাঙবে তা না, পানির ঝাপটায় ঘুম ভাঙছে। কিছু বললি? না, কিছু বলি নাই। কিছু না বললেই তোর জন্য ভালো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। ও শাশুড়ি মা, তুমি এ কেমন মেয়ে জন্ম দিয়েছো, একটুতেই তেলে বেগুনে জ্বলে ওঠে। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু না। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। তোর লেখাপড়া কেমন চলছে? আব্বু, আপনার ছেলে একটু লেখাপড়া করে না, শুধু মেয়েদের পেছনে ঘুরে ঘুরে বেড়ায়। আমি তো আকাশ থেকে পড়লাম। ম্যামের দিকে ভুরু কুচকে তাকালাম। আমি মেয়েদের কাছ থেকে বলছে 2 হাত দূরে দিয়ে চলাফেরা করি, আর আমি কিনা মেয়েদের পিছনে ঘুরঘুর করি। কি মিথ্যা কথা না বলছে। ম্যাম আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বৌমা যা বলছে তা কি সত্যি? নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার বৌমা মিথ্যা বলছে? না আব্বু, তোমার ছেলে মিথ্যা বলছে। না আব্বা, তোমার বৌমা মিথ্যা বলছে। সামিয়া, সাকিব মোটেও এমন না, মিথ্যা বলো কেন? ভাবির কথা শুনে ম্যাম চুপ হয়ে গেল। আমার সুইট ভাবি, আমাকে কেউ বিশ্বাস না করলে তো আমার ভাবি বিশ্বাস করে। হয়েছে, এবার সবাই চুপ করে খেয়ে নাও। খেয়ে দে রুমে চলে এলাম। একটু পর ম্যাম আসলো। আমি ম্যামকে মিটমিট হাসছি। এভাবে হাসছিস কেন? না, এমনি। রুম থেকে বের হ, আমি পোশাক চেঞ্জ করব। আমি তো আপনার স্বামী, আমি থাকলে সমস্যা কোথায়? তুই বের হবি? আমি ভয়ে বের হয়ে গেলাম। আল্লাহ একখান বউ পেয়েছি, একেবারে কাঁচা মরিচ। ছাদে চলে এলাম। একটু পরে একটা গোলাপ নিয়ে নিচে এলাম। এসে দরজায় টোকা দিতেই ম্যাম দরজা খুলে দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে ভিতরে গেলাম। ম্যামকে ফুলটা এগিয়ে দিয়ে আবার প্রপোজ করলাম। ম্যাম ফুলটা নিয়ে ছুঁড়ে ফেললো। আমি একটা মুচকি হাসি দিলাম। তোর প্রপোজের গুষ্টি কিলাই। আবার মুচকি হাসি দিলাম। তারপর ভার্সিটি যাওয়ার জন্য বের হতে লাগলাম। একসাথে নিচে এলাম। ওয়াও, দুজনে বেশ ভালোই মানিয়েছে। ভাবি একটা মুচকি হাসি দিলাম। ম্যাম নীল রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ আর চুলগুলো ছেড়ে বেশ ভালো লাগছে, কিন্তু শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। এটা দেখে খারাপ লাগছে। আমার ভালো লাগা খারাপ লাগাতে তো ম্যামের কোনো আসে যায় না। রুমে চেঞ্জ করে অন্য কিছু পড়তে বললাম, কিন্তু শুনলো না। বাসার বাইরে এলাম। আমি বাইক বের করলাম। ম্যাম যাবেন? না, আমি গাড়িতে যাব।
তাহলে আমিও আসি। তুই বাইকে করে যা। মনটা একটু খারাপ হলো। বাইক নিয়ে চলে এলাম ভার্সিটিতে। 5 কুত্তাকুত্তি বসে আছে, সাথে বর্ষা ও আর কয়েকটা মেয়েও বসে আছে। কি রে, তোরা সবাই কেমন আছিস? সবাই বলল ভালো। তুমি? ভালো। রকিবের পাশে বসে পড়লাম। সবাই গল্পের মধ্যে উঠলাম। একটু পর আমার ম্যাম বউ গাড়ি নিয়ে ভার্সিটিতে আসলো। ম্যাম গাড়ি থেকে নামলো, তখন রকিব বলল, ভাই ম্যামকে দেখ, সেই সুন্দর লাগছে। রকিবের মাথায় দিলাম চাটি। শালা পরের বউয়ের দিকে নজর দিতে লজ্জা করে না? নিজেই গতকাল তাকিয়েছিল, আবার আমাকে জ্ঞান দিতে আসছে। তুই তোর কাজ কর, না হলে বুঝতেই পারছিস। দেখ মাসুদ ভাই ম্যামের দিকে যাচ্ছে। তরিকুলের কথা শুনে ম্যামের দিকে তাকালো। মাসুদ আর তার বন্ধুরা সবসময় মেয়েদের বিরক্ত করে। মাসুদ আমাদের 1 ক্লাস সিনিয়র, তার উপর এই ভার্সিটির সভাপতির ছেলে, তাই ভয়ে কেউ কিছু বলতে পারে না। দোস্ত, ম্যামকে আর সেই সেক্সি লাগছে। মাসুদ, ভদ্রভাবে কথা বলো। মাসুদ ম্যামের চুল হাতে নিয়ে নাকের কাছে নিয়ে এসে বলছে, ম্যাম কি শ্যাম্পু ব্যবহার করেন? এই দিকে আমার তো মাথায় রক্ত উঠে গেছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ম্যাম রেগে গিয়ে দিল 2 গালে 2টা থাপ্পড়। তোর বাবা মা তোকে ভদ্রতা শেখায় নাই। তোর তো সাহস কম না? এখন যদি টান দিই তাহলে কি হবে বুঝতে পারছিস? ভার্সিটির সবাই এই দৃশ্য দেখছে। ম্যামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর বসে না থেকে গেলাম ওদের কাছে। রাগে তো দাঁত কটমট করছে। কাছে গিয়ে মাসুদের কাছে থেকে টান দিয়ে আঁচল টেনে নিয়ে দিলাম 1 লাথি। মাসুদ কিছু দূরে গিয়ে পড়ল। তখন মাসুদের বন্ধুরা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দিলাম ওদেরকেও। মাসুদ উঠে, তোর তো সাহস কম না, তোকে দেখাচ্ছি। আমাকে মারতে আসলো। তখন দিলাম ওর মেন পয়েন্টে। মাসুদ চিৎকার দিয়ে উঠলো, তারপর জ্ঞান হারিয়ে ফেললো। আমার তো মনে হয় কোনোদিন বাবা হতে পারবে না। ম্যামের কাছে দিয়ে দিলাম 2 গালে 2টা। ম্যাম আমার দিকে তাকালো। শাড়ি পরতে বারণ করলাম না? এখন তো ভালো লাগার কথা। তো কাঁদছেন কেন? মানুষকে তো শরীর দেখার খুব শখ, তাই না? তাহলে কান্না করছেন কেন? কান্না থামান, না হলে আরো 2টা দিব। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। রকিবকে পকেট থেকে বাইকের চাবিটাও দিয়ে বাসায় বাইকটা পৌঁছে দিস। তারপর ম্যামের হাতে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলাম। এসে ম্যামকে গাড়িতে বসিয়ে দিয়ে আসি। গাড়ি ড্রাইভ করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। গাড়ি নিয়ে শপিং মলে এলাম। ম্যামকে রেখে শপিং মলের ভিতরে গেলাম। গিয়ে 3টা বোরখা আর 3টা হিজাব কিনে গাড়ির কাছে এলাম। এসে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। আবার গাড়ি থেকে নামিয়ে রুমে আসেন, আপনার শাড়ি পরার শখ বুঝাচ্ছি। রুমে আসেন বলেই শপিং ব্যাগগুলো নিয়ে চলে এলাম। ম্যাম পিছনে পিছনে এলো। কি রে, এই তো ভার্সিটি গেলি, আবার চলে এলি যে? দেখছি বৌমাও আছে, কি হয়েছে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো কথা না বলে রুমে চলে এলাম। ম্যামও পিছনে পিছনে চলে এলো। তখন খুব ভালো লাগছিল, তাই না? ম্যাম চুপ করে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আগামীকাল থেকে কোথাও গেলে বোরখা আর হিজাব পরে যাবেন। যদি আমি না থাকতাম তাহলে কি হতো ভেবে দেখেছেন? নিজেদের শরীর নিজেরা দেখিয়ে বেড়ালে ছেলেরা তো বলবেই। তখন বারণ করলাম শাড়ি পরতে। শাড়ি এই শাড়ির ব্যবস্থা করছি বলে আলমারি থেকে সব শাড়ি বের করলাম। বের করে নিয়ে রুমে থেকে নিচে আসতে লাগলাম। শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও। কে শুনে কার কথা? নিচে এসে শাড়িগুলো ফ্লোরে ছুঁড়ে দিয়ে রান্নাঘরে গেলাম ম্যাচ আনতে। মা আর ভাবি শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু বুঝতে পারছে না। ম্যাচ নিয়ে এসে আগুন ধরতে যাব, তখন মা আমার হাত ধরে নিল। কি হয়েছে বলবি তো? আর শাড়িতে আগুন দিছিস কেন? কি হয়নি সেটা বলো। কি হয়েছে বলবা তো? সামিয়া চুপ করে আছে। তোমার বৌমাকে বলো কি হয়েছে। আচ্ছা বলছি, তুই রুমে যা, শাড়িতে আগুন দিতে হবে না। রুমে চলে এলাম। জানি না এইভাবে কোনোদিন রেগেছি কিনা। সামিয়া, মা কি হয়েছে? সাকিব যেভাবে রেগে আছে, ওকে কোনোদিন এইভাবে রাখতে দেখিনি। ম্যাম কান্না করে দিল। আরে পাগলি মেয়ে, এভাবে কান্না করিস কেন? সামিয়া, বলো তো কি হয়েছে? আর বাচ্চাদের মতো কান্না করো কেন? কান্না থামাও। আম্মু,
আরে পাগলি মেয়ে, বল না, কাঁদিস কেন? সামিয়া সব বলল। আচ্ছা রুমে যা। ম্যাম রুমে চলে এলো। আমি বিছানায় শুয়েছিলাম, ম্যামকে দেখে উঠে পড়লাম। উঠে চলে আসতে যাব তখন ম্যাম বলল, কোথায় যাও? শুয়ে থাকো। জাহান্নামে যাবেন? এইভাবে বলো কেন? আমার ভুল হয়ে গেছে। এবার থেকে কোথাও গেলে বোরকা পরে যাব। ভালো। রুমে থেকে বের হয়ে বাইরে চলে এলাম। এদিক সেদিক ঘোরাঘুরি করে দুপুরে ফিরলাম। এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। ম্যাম আমার সামনে বসেছে। আমি খাচ্ছি আর ম্যাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় ভাবছে যে ছেলেকে এত কিছু বলি, কিছু বলে না। আর আজ সামিয়া এখন খেয়ে নাও, পরে অনেক দেখার সময় পাবে। ম্যাম লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে নিল, তারপর খেতে লাগলো। ভাবির কথা শুনে ভাবির দিকে তাকালাম। দেখে ভাবি মিটমিট করে হাসছে। হাতের ইশারায় বললাম, কি হয়েছে? কিছু না। বিকেলে রকিব বাইক নিয়ে এলো। বাইক গ্যারেজে রেখে বাসার ভিতরে এলো। আন্টি, ভাবি, তোমরা সবাই কেমন আছো? তুমি কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো। তখনই সামিয়া রুম থেকে নিচে নামছিল। রকিব তো অবাক হয়ে তাকিয়ে আছে। রাকিব যে, কেমন আছো? এটা আমার ছোট বৌমা। হ্যাঁ, কিন্তু সাকিব তো কিছু বলেনি। তোমাদের বলেনি? না, সাকিব এখন কোথায়? ওকে আজ মজা দেখাবো। গিয়ে দেখো, হয়তো ছাদে আছে। রাকিব ছাদে এলো। দেখে যে আমি ফুলের গাছে পানি দিচ্ছি আর মনের সুখে মোবাইলে গান শুনছি। রকিব আমার কাছে এসেই, ও মা গো, এই কেড়ে এভাবে মারলি? শালা, ট্রিট দেওয়ার ভয়ে বলিসনি যে তোর বিয়ে হয়ে গেছে? ও তুই? হুম। আবার কয়েকটা পিঠের উপর পড়ে গেল। এই থাম থাম, এভাবে মারিস কেন? ব্যথা করছে তো। ব্যথা দেওয়ার জন্যই তো মারা। আরে আগে তো আমার কথা শোন। বল। ম্যাম এই সম্পর্ক মেনে নেয়নি, তাই তোদের কিছু বলিনি। তোর কথা বুঝলাম না, খোলাসা করে বল তো। ছাদে আসার দরজা বন্ধ করে আয়। বাসার কেউ জেনে গেলে অনেক সমস্যা হবে। এবার বল। তারপর রকিবকে সব বললাম, বিয়ে থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে। বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলেই বা কি করার আছে? ম্যামের মনে তো আমার জন্য জায়গা করার চেষ্টা করছে। আর যদি না পারি তাহলে তো ডিম আছে। চেষ্টা কর, ইনশাল্লাহ পারবি। চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু মাসুদের কি খবর? এমন জায়গায় মেরেছিস, মনে তো হয় না কোনোদিন বাবা হতে পারবে। ওকে হাসপাতালে নিয়ে গেছে। ওর ব্যবস্থা ঠিকই করেছি। শালা, ওর জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটিতে আসতে পারে না। সব সময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। ঠিক করেছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দিবে না? ওর বাবা তো এইখানের এমপি। এখনো কিছু হয়নি, তাহলে আর কিছু হবে নাও। কে জানি। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। আর চোখে দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। এই ম্যামের আবার হলো কি? এভাবে সবসময় তাকিয়ে থাকছে কেন বুঝলাম না। তাহলে কি আমার জন্য ম্যামের মনে কিছু ফিলিংস হচ্ছে? হবে হয়তো। পড়া শেষ করে বিছানার কাছে গেলাম বালিশ আর কাঁথা নিতে। গিয়ে তো অবাক, বালিশ একটা, কাঁথাও একখান। ম্যামের দিকে তাকালাম, দেখি মিটমিট করে হাসছে। আর একটা বালিশ কোথায়? নাই। নাই মানে আমি কি ঘুমাবো না? তো কোথায়? বিছানায়। বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আর একটা বালিশ লাগবে। লাগবে না, তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবা আর আমি তোমার বুকে ঘুমাবো। পারবো না, আর একটা বালিশ এনে দেন। কেন? এমনি। আমি তো অনেক খুশি, কিন্তু আমাকে যে কষ্ট দিয়েছে ততটুকু না দিয়ে কি ছেড়ে দিব? আমি কি এতটাই ভালো মানুষ? আপনারাই বলেন। তুই ঘুমাবি না, তোর ঘাড় ঘুমাবে। হাই হাই, এতক্ষণ তো কত সুন্দর করে তুমি করে বলছিল, আর এখন তুই। এই ম্যাম বউয়ের মন বোঝা অনেক কঠিন। ম্যাম রেগে আমার সামনে উঠে এলো। আমি তো ভয়ে শেষ, না জানি এখন কি করে। এতক্ষণ চুপ ছিলাম বলে তোর সাহস বেড়ে গেছে, তাই না? দিল একটা ঠাস। ম্যামের দিকে তাকালাম। এইভাবে না তাকিয়ে ঘুমা, না হলে আরেকটা দিব। আর মার খেতে চাই না, শুয়ে যাই। শুয়ে পড়লাম। ম্যামও আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল।
বেশ ভালো লাগছে। মন চাইছে ইচ্ছে মতো কিস করি। নিজেকে কন্ট্রোলে রাখলাম, কারণ একটু তো শিক্ষা দিতে হবে, তাই না? আপনারা কি বলেন? ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে। শালা, এতক্ষণে নিজেকে কন্ট্রোল করতে কঠিন হয়ে গেল। চুলের সুবাস মাতাল করে দিচ্ছে। সরি, মারতে চাইনি, কিন্তু তুমি এমন করছিলে তাই রাগ হয়েছিল। কোনো কথা বললাম না, চুপ। কথা বলছি না দেখে ম্যাম আমার দিকে তাকালো। দেখে যে আমি ঘুমিয়ে গেছি, তাই আর কিছু বলল না। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে নিজেও ঘুমিয়ে গেল। সকালে মনে হলো কেউ দরজা ধাক্কা দিচ্ছে, তাই উঠে পড়লাম। সত্যি সত্যি কেউ দরজা ধাক্কা দিচ্ছে, খুব জোরে। মনে হচ্ছে ভেঙে ফেলবে। ম্যামও উঠে গেছে। কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে? কেমন করে বলবো? উঠে ঠিকঠাক হয়ে দরজা খুলে দিলাম, দেখি পুলিশ। ম্যাম দৌড়ে এসে পুলিশের সামনে। আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে ওই মাসুদ। এভাবে সবাই পুলিশকে অনেক বলতে লাগলো, কিন্তু পুলিশ অফিসার শুনলো না। সোজা আমাকে জিপে তুললো। সব কিছু আমার জন্য হয়েছে বলে। ভাবি মা সামিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। ভাদম, চল উকিলের কাছে যাই। চলো। কিছু দূর আসার পর বললাম, স্যার একটা মিনিট কথা বলার জন্য ফোনটা দিবেন। ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবে জেল থেকে বের হতে পারবি না। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বললাম নিজেকে ছাড়ানোর জন্য ফোন দিব? এই নে, যেখানে খুশি সেখানে ফোন দে। আমি পুলিশ অফিসারকে মুচকি হাসি উপহার দিলাম। তার ফোন নিয়ে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই ধরল। স্যার, আমি সাকিব। স্যার, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কি করব আপনি বলেন? তোমাকে কিছু করতে হবে না। যে অফিসার তোমাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে ফোনটা দাও। স্যার, আপনার সাথে কথা বলবে। কে কথা বলবে? নিন, তাহলে বুঝতে পারবেন। দে। পুলিশ অফিসার ফোন নিয়ে কানে ধরল। আমি কে চিনছো? হ্যাঁ স্যার। স্যার আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? হয়েছে হয়েছে, চাকরি বাঁচাতে চাইলে সাকিবকে এখনই ছেড়ে দাও। জি স্যার, জি স্যার। আমি শুধু মুচকি মুচকি হাসছি। ওকে ফোন দাও। জি। আমি ফোন নিয়ে কানের কাছে ধরলাম। জি স্যার, বলেন। তুমি আজকে আমার সাথে দেখা করো। জি জি। ওকে, এসো, তখন কথা হবে। জি। ফোন কেটে দিলাম। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে আছে। কি স্যার, আপনি যে বললেন আমাকে কেউ জেল থেকে বের করতে পারবে না? আমি ভুল ছিলাম, কিন্তু আপনি কে? ডিআইজি স্যারের সাথে কি সম্পর্ক? উনি আমার পরিচিত, আমার আঙ্কেল লাগে। সরি স্যার, ভুল হয়ে গেছে। ইটস ওকে, আপনি আপনার ডিউটি করেছেন। আচ্ছা শোনেন, আমার বাসা থেকে দেখা করতে আসে, তাহলে এগুলোর কিছুই বলবেন না। কেন? আমার বউটাকে একটু শিক্ষা দিতে হবে, তাই। পুলিশ অফিসার আমার কথা শুনে হাসলো। সবাই একসাথে হেসে উঠলাম। কিন্তু আপনাকে যদি আপনার বাসার লোক খুঁজে তাহলে কি বলবো? আরে ভাই, পুলিশ হলেন কেমন করে? কিছু বলে চালিয়ে দিবেন। আপনি বলবেন অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার পরিবারের সদস্যদের খেয়াল রাখবেন যেন ওই এমপি ও তার ছেলে কিছু না করতে পারে। জি। এবার গাড়ি থামান। গাড়ি থেকে নেমে গেলাম। তারপর ডিআইজি স্যারের বাসায় এলাম। আসলে আমি স্যারের একটা বিপদে সাহায্য করেছিলাম, তখন থেকে ভালো সম্পর্ক। স্যারও আমাকে ভালো জানে, তার ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালোবাসে। আমাকে যেতে বলে, আমি যাই না। আস্তে আস্তে 8:30 বেজে গেল। ডিআইজি স্যারের বাসায় আসলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি? কতবার বলবো স্যার বলবা না? আলহামদুলিল্লাহ ভালো মুখ থেকে বের হয়ে যাচ্ছে।
আন্টি কোথায় দেখছি না তো? রান্নাঘরে রান্না করছে। আপনি বসে থাকেন, আমি রান্নাঘরে গেলাম। স্যার হাসতে লাগলো। গিয়ে দেখে আন্টি আর ভাবি রান্না করছে। আন্টি কি রান্না করছো? আমার কথা শুনে আন্টি আর ভাবি তাকালো। সাকিব যে কখন আসলে? এই তো ভাবি কিছুক্ষণ আগে। তোমার সবাই কেমন আছো? ভালো। বাসার সবাই কেমন আছে? আল্লাহ রহমতে ভালো। কি রান্না করছো? বিরিয়ানি মারুফা খেতে চাইলো। ও আচ্ছা, বিরিয়ানির নাম শুনে তো জিভে পানি চলে এসেছে। আন্টির পাশে গিয়ে দাঁড়ালাম। আজ তোকে যেতে দিচ্ছি না। আমি তো যাব না, 1 সপ্তাহ এখানে থাকবো। সত্যি? ভাবি, মারুফা কোথায় আছে? আর মোশাররফ ভাইয়া কোথায় গেছে? অফিসে গেছে। আর দেখো গিয়ে হয়তো মারুফা ছাদে বসে বসে খেলছে। আমি ছাদে গেলাম, গিয়ে দেখি পিচ্চি খেলছে। গিয়ে, এই পিচ্চি কি করিস? আমার কথা শুনে আমার দিকে তাকালো। দেখে আমার কাছে দৌড়ে এলো। চাচ্চু কখন এলে? এই তো সকালে। কেমন আছে আমার পিচ্চি? ভালো, কিন্তু তুমি খুব মজা। কেন কেন? তুমি এখানে আসো না। ও তাই? আজ ঘুরতে যাবো। তোমার না ক্লাস আছে? থাকে। এখন খাওয়া দাওয়া করে স্কুলে যাবা। বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব। সত্যি? খুশিতে মারুফা একটা পাপ্পি দিল। একটু পরে চাচা ভাতিজি মিলে নিচে এলাম। আমাকে পেয়ে তো মারুফা অনেক খুশি, কারণ আমার সাথে এখন ঘুরতে পারবে। এখন তোমাকে পেয়েছে, সবকিছু বাদ। কিছু বাদ হবে না ভাবি। খেতে বস। আঙ্কেল কোথায়? কি যেন কাজ আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। ও, তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানেও আমাকে সবাই ভালোবাসে। মারুফা, তুমি রেডি হও, আজ তোমাকে স্কুলে দিয়ে আসবো। সত্যি? পাগল মেয়ে। সাকিব তুমি কি কেমন জাদু করেছো যে তোমাকে পেলে মারুফা আমাকেও ভুলে যায়? ভালোবাসা আর আদর, বুঝলা? আমি কি কম ভালোবাসি? না, তবে একটু ধমক দাও, এতেই ভয় পাই। কিন্তু আমি কিছু করি না। আদর করে বলি এমনটা করতে হয় না, ব্যাস। এতে আদর করা হলো আর বারণও করা হলো। বুঝলাম, কিন্তু দুষ্টামিটা বেড়ে যায়, তখন তো ধমক দিতেই হয়। তখনই চাচু চলো। চলো। আন্টি আর ভাবিকে বলে মারুফাকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, কারণ বাসা থেকে স্কুল মাত্র 10 মিনিটের রাস্তা। চাচু চকলেট খাবো। আচ্ছা চলো। দোকানের কাছে গিয়ে বললাম, এই মামা 5টা চকলেট দেন তো। চকলেটের দাম দিয়ে আবার হাঁটতে লাগলাম। মারুফা চকলেট খাচ্ছে আর আমি ওকে নিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর স্কুলে রেখে চলে এলাম বাসায়। এসে ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। দেখতে পাবেন মারুফার স্কুল ছুটির সময় হয়ে গেল, তাই ওকে আনতে গেলাম। বিকেলে মারুফাকে নিয়ে ঘুরতে গেলাম। পাশে নদী আছে, সেখানে গেলাম। ওখানে ঘোরাঘুরি করতে লাগলাম। চাচু ফুচকা খাবো। চলো। এইভাবে ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এভাবে 5টা দিন পার হয়ে গেল। বাসার সবার কথা মনে পড়েছে। কে জানি তাদের এখন কি অবস্থা। আমার ম্যাম বউ কি করছে কে জানি। হয়তো আমি না থাকায় অনেক ভালো আছে। রাতে ছাদে বসে আছি আর কেসের ব্যাপারে ভাবছি। তখনই ফোন বেজে উঠল। দেখি পুলিশ অফিসারের ফোন। এখানে একটা ফোন নিয়েছি, আমি কিনি নাই, আঙ্কেল কিনে দিয়েছে। হ্যালো স্যার। বলো। আপনার স্ত্রী তো এখানে এসে কান্নাকাটি করছে, বলছে কোথায় রেখেছেন আমার স্বামীকে। ও আর কিছুদিন কাটতে দেন, তারপর আসবো। পরের দিন সকালে সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে আসবো, কিন্তু পিচ্ছি লাগলো ঝামেলা। চাচু তুমি যেও না। না আম্মু, অন্য আরেক দিন আসবো, আজ যেতেই হবে। তুমি যেও না। আরে বললাম তো আরেক দিন আসবো। মারুফার চোখের পানি মুছতে মুছতে বললাম, এখন কান্না বন্ধ করো। তুমি না লক্ষ্মী মেয়ে, আর লক্ষ্মী মেয়েরা কি কাঁদে? কোনো মতে বুঝিয়ে রেখে আসলাম। এখন সোজা পুলিশ স্টেশন যাব। আস্তে আস্তে 9টা বেজে গেল। পুলিশ স্টেশন চলে এলাম। তখন বন্ধু রাকিব ফোন করছে, মাসুদ নাকি ম্যামের সাথে খারাপ ব্যবহার করছে।
তাই পুলিশ স্টেশন থেকে ভার্সিটি এলাম। এসে তো অবাক, দেখি সব স্টুডেন্ট গোল করে ঘিরে কি যেন দেখছে। বাইক রেখে ভিতরে কি হচ্ছে দেখার চেষ্টা করলাম। দেখি তো মাথায় রক্ত উঠে গেল। দেখি সামিয়ার বোরখা ছিঁড়ে দিয়েছে, আর মাসুদ বোরখা ধরে টানছে আর বলছে, কোথায় তোর স্বামী? ডাক, দেখি তোকে কে বাঁচায়। হাহা, তুই তোর এমন সর্বনাশ করব যে এই মুখ আর এই সমাজে আর দেখাতে পারবি না। সামিয়া শুধু কান্না করছে আর বলছে, প্লিজ এমনটা করো না। ভয়ে কেউ কিছু বলতে পারছে না। আমার মাথায় তো রক্ত টকবক করে ফুটছে। ভিতরে গিয়ে মাসুদ একটা লাথি দিয়ে ফেলে দিলাম, সামিয়াকে ছেড়ে দিল। সামিয়া আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুই? আমি। দেখি তোকে আজ কে বাঁচায়। এই তোরা কি দেখছিস? মার শালাকে। পরিস্থিতি খারাপ বুঝে সবাই সরে গেল। জান্নাতি, তুই তোর ম্যামকে নিয়ে যা। জান্নাতি সামিয়াকে নিয়ে চলে গেল। তারপর উত্তম মধ্যম দিতে লাগলাম। এর মধ্যে পুলিশ এসে পড়ল। মাসুদ পিস্তল বের করে আমার দিকে গুলি ছুড়ল, এসে আমার ডান কাঁধে লাগলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। তখন মাহমুদ মানে পুলিশ অফিসারটা আমাকে ধরে নিল। তখনই সামিয়া মাহমুদকে সরিয়ে দিয়ে বলল, আপনি সরেন। আমাকে ধরে কাঁদতে লাগলো। প্রচুর ব্যথা করছে, আর সহ্য করতে পারলাম, জ্ঞান হারিয়ে ফেললাম। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি ম্যাম আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমি বাম হাত দিয়ে সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার ম্যাম বউটার মুখের দিকে লক্ষ্য করলাম, দেখি অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে। একটা কালো রঙের শাড়ি পরে আছে। তখনও ছিল মাসুদ, শুধু বোরকা আর হিজাবটা ছিঁড়ে দিয়েছিল। আমার হাতের স্পর্শ পেয়ে সামিয়ার ঘুম ভেঙে গেল। কোনো কথা না বলেই পাগলের মতো চুমু খেতে লাগলো। আমি শুধু ম্যামের কাণ্ড দেখছি। এতদিন কোথায় ছিলে? জানো কত কষ্ট হয়েছে আমার? OMG, কেন কষ্ট হয়েছে? আর কষ্ট তো হবার কথা না। আমাকে তো আপনি ভালোবাসেন না। আর কি যেন বলছিলেন? ও হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিবেন। সো এখানে আপনার কোনো কষ্ট পাওয়ার কথাই না। আমার কথা শুনে ম্যাম চুপ হয়ে গেছে। কি হলো, কথা বলেন। কোনো কথা না বলেই আমার ঠোঁটের সাথে দিল ঠোঁট লাগিয়ে। আহ, কি শান্তি। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমার তো দম যায় যায় অবস্থা। আপনি এভাবে এই পিচির উপর নির্যাতন করতে পারেন না। আমি তো আপনার কেউ হই না। আবার অ্যাটাক হলো আমার ঠোঁটের উপর। যেভাবে কিস করছে মনে হয় ছিঁড়ে ফেলবে। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বললাম, মেরে ফেলবেন নাকি? ম্যাম তো কাঁদতে লাগলো। কিছুই বুঝলাম না। এভাবে কেন কান্না করতে লাগলো? এইভাবে কান্না করেন কেন? মরার কথা বললা কেন? OMG, এত ভালোবাসা কখন থেকে হলো? কুত্তা বিলাই হনুমান বান্দর, তোকে বিয়ের আগে থেকেই ভালোবাসি। যখন তুই প্রপোজ করেছিলি তখন খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিত না, তাই ওরকম করেছিলাম। কিন্তু মন মানছিল না। শুধু তোকে বলা কথাগুলো কানে ভাসছিল। ইচ্ছে হতো তোকে গিয়ে জড়িয়ে ধরে বলি আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু কোনো কিছু একটা শক্তি বাধা দিত। মাঝে মধ্যে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে যেত। খুব কষ্ট হতো জানিস। একটা রাতও ভালোভাবে ঘুমাতে পারিনি। 2 দিন পর যখন তোকে খুঁজলাম কিন্তু পেলাম না, তখন খুব কষ্ট হয়েছিল। ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি। আর বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছিল। বলতে পারতাম যে আমি একজনকে ভালোবাসি, কিন্তু কাকে দেখাতাম? তাই কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হতে হলো। বিয়ের পর যখন শুনলাম বর পালিয়েছে অন্য একটা মেয়ের সাথে, তখন কত যে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। মনে মনে বলছিলাম, যাক তোকে ফিরে পাবো, তোকে খুঁজে বের করে তোর সাথে রিলেশন করব। যদি আমাদের সম্পর্ক মেনে না নিত তাহলে পালিয়ে যেতাম। কিন্তু কিছুক্ষণ পর মা এসে বলল যে বিয়ে হবে অন্য একটা ছেলের সাথে। তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু সব স্বপ্ন চুরমার হয়ে ভেঙে গেল। নিজের অজান্তেই চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লেগেছিল যখন তোকে বাসর ঘরে দেখলাম, যে তুই আর তোর সাথে আমার বিয়ে হয়েছে।
তখন কত যে খুশি হয়েছিলাম বলার বাইরে। মনে হচ্ছিল আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি, কিন্তু তোর উপর খুব অভিমান হয়েছিল, তাই বাসর ঘরে অমন করেছিলাম। তার জন্য সরি। আমি তো ম্যামের দিকে হা করে তাকিয়ে আছি। আমি হা করে আছি দেখি ঠোঁট একটা পাপ্য দিল। হ্যাঁ, মুখটা বন্ধ করে নিলাম। বা আমার বউ তো বেশ রোমান্টিক। যাক, ভালো হয়েছে। এভাবে হা করে আছো কেন? আপনার কথা শুনে। যা সত্যি তাই বললাম। আমি তোমাকে না অনেক ভালোবাসি জানো। এই কয়েকদিন আমার খুব কষ্ট হয়েছে। তোমাকে না অনেক মিস করেছি। একটা রাত দুটি চোখের পাতা এক করতে পারিনি, শুধু কান্না করছি। কিন্তু আমি তো আর আপনাকে ভালোবাসি না, অন্য একজনকে ভালোবাসি। তার নাম অধরা জাহান প্রভা। রাগানোর জন্য বললাম, আর দেখি কেমন রিয়্যাক্ট করে। কি বললি কুত্তা? তুই আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারিস না? বলেই কান্না শুরু করে দিল। আহ, কান্না করেন কেন? আর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথা শুনে ম্যাম কেমন করে তাকাচ্ছে, আর এই দিকে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। তোকে যদি না পাই তাহলে আমি এক্ষুনি হসপিটালের জানলা দিয়ে ঝাঁপ দেব। বলেই উঠে গেল। আমি হাত ধরে টান দিলাম। টান দিতে আমার উপর পড়ে গেল। গুলি লাগা জায়গায় একটু ব্যথা পেলাম। বাম হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তো আমার ম্যাম বউটাকে ভালোবাসি, আর আপনার কিছু হয়ে গেলে আমি তো মরে যাব। ম্যাম আমার মুখে হাত দিয়ে বলল, চুপ, আর এমন কথা বলবা না। বলবো না। তাহলে অধরা জাহান প্রভাকে? চোখ মুছিয়ে দিতে দিতে বললাম, এটা কার নাম বলেন তো? জানি না। মনে করেন কিছুক্ষণ পর বলল, ও, এটা তো আমারই আরেক নাম। হা হা হা। আমি কি আমার রাগী ম্যাম বউকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারি? ও, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যাব তো। মৃত্যু বলতে যাব তখনই বলতে পারলাম না। ম্যাম ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে দিতে দিতে বললাম, কাঁদেন কেন? তুই শুধু মরার কথা কেন বলিস? বাবা, বউ তো দেখে আমাকে অনেক ভালোবাসে। তুমি আমাকে আপনি করে কেন বলছো? ওকে তুমি করে বলবো, কিন্তু তুমি কেন তুই করে বলছো? ওকে, আমিও শুধু তুমি করে বলবো, কিন্তু যখন রাগ ওঠে তখন তুই বের হয়ে যায়। এখন কত বাজে? রাত 1টা। ও, অনেক রাত হয়েছে। সেহেতু তুমি আমার বাম পাশে এসে শুয়ে পড়ো। কিন্তু বালিশ কোথায়? আমার ম্যাম বউয়ের জন্য আমার বুকটাই যথেষ্ট। তোমার খিদে পাইনি? পেয়েছিল, কিন্তু এখন আর নেই। কেন? আমার যে মিষ্টি খাইছে তাতেই পেট ভরে গেছে। তাই? কিন্তু এখানে আরো খেতে মন চাচ্ছে। দাঁড়াও। শান্তি শান্তি। 5 মিনিট পর ছেড়ে দিল। হয়েছে না, আরো লাগবে? আজকের মতো আর লাগবে না। আমার বউ তো অনেক রোমান্টিক। একটু একটু। সামিয়া এখন আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। তুমি আজ ভার্সিটি কি করতে গেছিলা? এই কয়েকদিন তো যাও নাই। তুমি কিভাবে জানলা যে এই কয়েকদিন ভার্সিটিতে যাইনি? আজ প্রথম গেছি। আমার কাছে সব খবর ছিল। কখন কি করো? তুমি এতদিন কোথায় ছিলে আর কিভাবে জানো? এক আঙ্কেলের বাসায় ছিলাম। ও, আজ যদি তুমি না যেতে তাহলে কি যে হতো? বলেই কাঁদতে লাগলো। আরে পাগলি, কাঁদো কেন? কিছু তো হয়নি। আর আমি থাকতে আমার সিনিয়র বউয়ের কিছু হতে দিব না, ইনশাআল্লাহ। কিন্তু কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন কোনো প্রশ্ন না। এখন চুপ করে ঘুমাও, আমার অনেক ঘুম আসছে। ঘুমিয়ে পড়লাম। মুয়াজ্জিনের আজান শুনে ঘুম ভেঙে গেল। সামিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আমি মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছি। কি মায়াবী লাগছে, মনে হচ্ছে একটা নিষ্পাপ শিশু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি মাথায় বিলি কাটতে লাগলাম, তারপর কপালে একটা চুমু দিয়ে বুক থেকে মাথাটা আস্তে করে সরিয়ে দিয়ে অজু করতে গেলাম। অজু করে এসে নামাজ আদায় করলাম। এখনও সামিয়া ঘুমাচ্ছে। পাশে থাকা চেয়ারটা টেনে সামিয়ার দিকে তাকাতে লাগলাম। এখন মুভিটা কতটা শুকিয়ে গেছে, কিন্তু দেখো তো অনেক সুন্দর লাগছে। মায়াবী চোখ,
ওই চোখ দেখে তো প্রথম ক্রাশ খেয়েছিলাম। হা হা হা। এটা আপনাদের বলি নাই, মনে যাচ্ছে এভাবে সারাটা জীবন তাকিয়ে থাকি। তাকিয়ে আছি তো তাকিয়ে আছি, আমি তো অন্য জগতে হারিয়ে গেছি, কারো ধাক্কায় বাস্তবে ফিরে এলাম। এইভাবে কি দেখছো? তোমাকে। এর আগে আমাকে দেখোনি বুঝি? দেখেছি, কিন্তু আজ না, তোমাকে অন্যরকম মায়াবী লাগছে। যা লাগছে আমার লজ্জা করে না। তোমার লজ্জাও আছে? কিন্তু তুমি ওখানে বসে কি করছো আর উঠলা কখন? একটু আগেই উঠে নামাজ আদায় করলাম, তারপর আমার বইয়ের চাঁদ মুখটা দেখতে বসলাম। তোমার সমস্যা হলো না আমাকে ডাকতে পারলা না? না, তুই ঘুমাচ্ছিলা তাই ডাক দেই নাই। তুমি নামাজ পড়বা না? সমস্যা আছে, এসো ঘুমিয়ে পড়ো। শুয়ে পড়লাম। সামিয়া আবার আমার বুকে মাথা রাখলো। আমার না খেতে ইচ্ছে করছে। কি খেতে ইচ্ছা করছে? ওটা। কোনটা? বুঝতে পারলাম বউ আমার কি খেতে চাচ্ছে, তাও না বোঝার ভান করলাম। বলে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। দুজন মিলে হাঁপাতে লাগলাম। এটা। ও। এবার বলো, তুমি পুলিশের কাছ থেকে ছাড়া পেলে কেমন করে, আর পুলিশও তোমার সাথে সাথ দিল? একে একে উত্তর দেই। তারপর ম্যামকে সব বললাম। কুত্তা, তুই আমাকে এত কষ্ট দিলি, আমার কথা একটুও ভাবলি না? অনেক। কুত্তা, বিলাই, হনুমান, বান্দর, আমাকে কষ্ট দেওয়া, তোকে আজ মেরেই ফেলবো। ব্যথা করছে তো। মারতে মারতে আঘাত করা জায়গায় একটা দিয়েছে। ও মা গো, রক্ত বের হয়ে গেল। রক্ত কোথা থেকে আসলো? তুমি তো আমার আঘাত করা জায়গায় মারলা। সামিয়ার চোখে পানি। সরি, বুঝতে পারিনি। উঠে বাইরে নার্স নার্স চিৎকার করতে করতে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে আসলো। সামিয়া তো কেঁদেই যাচ্ছে। এটা কেমন করে হলো? একটু উঠতে গিয়ে আঘাত লাগলো। সামিয়ার দিকে তাকিয়ে বললাম, পাগলিটা এখনো কাঁদছে। ডাক্তার রক্ত পরিষ্কার করতে করতে বলল, একটু দেখে শুনে কাজ করবেন। ম্যাম, আপনি কাঁদছেন কেন? আর একটু দেখে শুনে রাখবেন। ডাক্তার পরিষ্কার করে চলে গেল। সামিয়া আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য এমনটা হলো। চোখের পানি মুছতে মুছতে বললাম, আরে কাঁদছে কেন? তেমন কিছু তো হয়নি। আর তোমাকে কাঁদলে না দেখতে অনেক সুন্দর লাগে। তুমি তো জেনে বুঝে মারো নাই, কান্না থামাও। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সূর্য মামা উঠে গেছে। মা, ভাবি, ভাইয়া, আব্বা এলো। মা আমার মাথার কাছে বসলো। মা, কেমন আছো? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আব্বা, ভাবি, ভাইয়া, তোমরা কেমন আছো? সবাই একসাথে বলল, ভালো। এতদিন কোথায় গিয়েছিলে? চুপ হয়ে গেলাম। আসলেই তো, এতদিন কোথায় ছিলি? ওহ, তোমরা থামো তো। তারপর ম্যাম সবাইকে সবটা বলল। আমাদের ফোন করিসনি কেন? তোর জন্য কত চিন্তা হচ্ছিল জানিস? এতদিন কেউ ভালোভাবে খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি। তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নে। সামিয়া, তুমিও। সাকিব, তুমি তো খেতে পারবে না, তাই সামিয়া তুমিই খাইয়ে দাও। সবাই চলো, ওদের একা ছাড়া যাক। সবাই চলে গেল। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিল। হেলান দিয়ে বসেছিলাম। ম্যাম আমার কাছে খাবারের প্লেট নিয়ে বসলো। হা করো। হা করে খাবার মুখে নিলাম। খাচ্ছি আর চেয়ে চেয়ে দেখছি। এভাবে কি দেখছো? তোমাকে। এভাবে দেখার কি আছে? আছে আছে, অনেক কিছু আছে। তুমিও খাও। খেতে লাগলাম। তখন সামিয়ার ঠোঁটের কোনো একটা ভাত লেগে আছে। ওটার দিকে তাকিয়ে আছি। তখন এইভাবে আমার ঠোঁটের দিকে কেন তাকিয়ে আছো? ধুর, ঠোঁট কোথায়? ওটা তো কাশ্মীরি আপেল। শুধু আজাইরা কথাবার্তা। কখন যে কামড় দিয়ে কামড়ে ছিঁড়ে খাবো। আমি দুষ্টুমি করে দিলাম আলতো করে কামড়। কুত্তা, ব্যথা করছে না? তুমি তো বললা। তাই বলে সত্যি সত্যি কামড় দেবা? হয়েছে হয়েছে, আমারও সময় আসবে। কি করবা? সময় হলে দেখতে পাবা। আর এই নাও, এই ওষুধগুলো খেয়ে নাও। ওহ কি তিতা। ও একটু
ওয়েট, মিষ্টি করানোর ব্যবস্থা করছি। হুম। উম, আহ এমনই মিষ্টি পেলে তো এর চেয়েও 10 গুণ তিতা খেতেও রাজি। তাই? হুম। পাগল কোথাকার, বলেই সবাইকে ডাকতে চলে গেল। সবাই এলো, এখন দেখি বন্ধুরাও আছে। এমনি কি শ্বশুর শাশুড়ি শালিকা সবাই আছে। সবার সামনে টুকটুক কথা বললাম। পরের দিন রিলিজ নিয়ে বাসায় চলে এলাম। রাতে বউ আমার খাবার নিয়ে আসলো, আমার সামনে বসে। নাও হা করো। হুম। আমাকে খাইয়ে দিল আর নিজেও খেলো। তারপর ওষুধ খেলাম। এইগুলো রাইখা আসি। হুম, যাও। বউ আমার চলে গেল। আজ নীল শাড়ি পরেছে, দেখে পরি মনে হচ্ছে কোনো অপ্সরী স্বর্গ থেকে পালিয়ে এসে আমার কাছে ধরা দিয়েছে। হা হা হা, এটা বেশি বলে ফেললাম। সামিয়ার রুমে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজতে লাগলো। এখন সে যে কি করবা? তুমি দেখবা? সাজার কোনো প্রয়োজন নেই, তুমি এমনি অনেক সুন্দর। তাই নাকি? ম্যাম। দাঁড়াও, শুধু লিপস্টিকটা দেই। লিপস্টিক কেন দিবা? তোমাকে খাওয়াবো তাই। ম্যাম আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তখন শোনো না, হুম আমার না একটা জিনিস চাই, দিবা? বলো। আমার না বলতে লজ্জা করছে। লজ্জা যেহেতু করছো তাহলে বলতে হবে না? না। তো বলে ফেলো। আমার না বেবি চাই। ওকে দিবনি, সুস্থ হয়নি তখন বাজারে গিয়ে নিয়ে আসবো। ফুর। রাগো কেন, বললাম তো এনে দিব। আমার লাগবে না বেবি। কিন্তু আমি তো দিব। লাগবে না। থুতনিটা ধরে উপর দিকে তোলে। বউটা আমার বুঝি অভিমান করেছে? না। ও তাই নাকি? হুম। আচ্ছা দিবনি, আর একটু সুস্থ হয়ে নেই। তোমার বুকে এত চুল কেন? উপরওয়ালা জানে কেন এত চুল দিয়েছে। ওকে এখন ঘুমাও। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়লাম, বউ আমার এখনো ঘুমাচ্ছে। ঠোঁট দুটো দেখে লোভ সামলাতে পারলাম না, দিলাম ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে। সামিয়াও রেসপন্স করছে, তার মানে জেগে আছে। ছেড়ে দিলাম। তুমি জেগে আছো? কিন্তু ছাড়লা কেন? এমনি। এবার সামিয়া কিস করতে লাগলাম। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। একসময় সুখের রাজ্যে পাড়ি জমালাম। সকালে ব্যায়ামটাও হয়ে গেল। হা হা হা। চলো দুজন মিলে একসাথে গোসল করি। হবে না। ওকে বলেই কোলে তুলে নিলাম। ফরজ কাজ করার পর বউয়ের সাথে গোসল করব বলেই রুমের সাথে অ্যাটাচড বাথরুমে বানিয়ে নিয়েছে। হা হা হা। তুমি তো ব্যথা পাবে। কিসের ব্যথা? কোনো ব্যথা পাবো না। আমার না আরেকবার ইচ্ছে করছে। তাই? আমি কি আমার সিনিয়র বউয়ের ইচ্ছে না পূরণ করে পারি? আরেক রাউন্ড চললো। তারপর দুজন একসাথে ফ্রেশ হয়ে এলাম। রুমে বসে আছি, তখন কেউ চাচু চাচু বলে ডাকছে। অনেক অবাক হলাম। আমার তো এখনো ভাতিজা বা ভাতিজি হয়নি, তাহলে চাচু বলে কে ডাকে? তোমাকে এইভাবে চাচু চাচু বলে কে ডাকছে? আমি কেমন করে বলবো? দাঁড়াও দেখি কে আছে। তুমি বসো, আমি দেখছি। সামিয়া উঠে গেল। খুলে দেখে একটা পিচ্চি মেয়ে আর একটা মহিলা। তুমি তাহলে সামিয়া? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। তুমি চিনবে না? সাকিব কোথায়? বিছানায়। এর মধ্যে মারুফা আমার কোলে এসে বসে আছে। কখন আসলাম আমনি? এই মাত্র এসে তোমার কাছে। তোমার আম্মু কোথায়? এই তো আমি। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা এমন অবস্থা তো আমাদের জানাওনি কেন? আসলে ভাবি হয়েছে আর মাথা চুলকাতে হবে না। মারুফা তো এসেই তোমার কাছে টানতে টানতে নিয়ে এলো। ও আঙ্কেল আন্টি ভাইয়া কোথায়? নিচে বসে আছে। সামিয়া আমি এই ভাবিদের বাসায় কয়েকদিন ছিলাম। ও ভাবি, আপনার বাচ্চাটা অনেক কিউট, দেখতে আপনার মতো হয়েছে। মামুনি আমার কাছে এসো তো। না, যাব না। আমি ওর মা হয়েও সাকিবের কোল থেকে নিতে পারি না, আর মারুফা তো তোমার কাছ প্রথম দেখছে। হা হা হা। আমি যতক্ষণ না যেতে বলবো ততক্ষণ কেউ নিতে পারবে না। আমি পারবো। চেষ্টা করো। মামুনি আমার কাছে এসো, তোমায় অনেক চকলেট, আইসক্রিম, ফুচকা কিনে দেব। না, যাব না। চাচু কিনে দিবে। তোমাকে ঘুরতে নিয়ে যাব। চাচু নিয়ে যাবে। যাই বলে তাতেই বলে চাচু নিয়ে যাবে। চাচু খাওয়াবো। আর সামিয়াও হাঁপিয়ে গেছে।
বুঝতে পারছি না সাকিব আমার মেয়েটার উপর কি মায়া করে রেখেছে। এটাই তো দেখছি। মামুনি, তোমার চাচি আম্মুর কোলে যাও তো। না, আমি তোমার কোলে থাকবো। যাও। হুম। নাও এবার কোলে। মারুফা সামিয়ার কোলে গেল। বুঝতে পারছি না সাকিব আমার মেয়েটার উপর কি মায়া করে রেখেছে। হি হি হি, চলো নিচে যাওয়া যাক। নিচে চলে এলাম। সাকিব, তুমি আমাদের জানাওনি কেন? আমরা তো ওর আপন কেউ নই, তাই হয়তো জানানোর প্রয়োজন মনে করেনি। না আসলে আন্টি তা না, আসলে হয়েছে, তুমি তো এখনো সুস্থ হওনি, তো নিচে এলে যে। না আন্টি এখন অনেকটাই সুস্থ। আচ্ছা, তুমি বিশ্রাম নাও। মা আর ভাবি নাস্তা নিয়ে এলো। সবাই নাস্তা করলো। বাসায় সবার সাথে কাটালাম। বিকালে আঙ্কেল আন্টি ভাইয়া ভাবি মারুফা চলে গেল। মারুফা যাবে না তাই সে কি কান্না। পরের দিন সকালে সামিয়া আর আমি ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। চলেন ম্যাম, এবার যাওয়া যাক। হুম। সামিয়া বাইকের পিছনে বসলো, উঠে ঘাড় ধরলো। আহ কি ফিলিংস, এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। অনেক আনন্দ লাগছে। যদি জড়িয়ে ধরতো তাহলে আরো ভালো লাগতো। জড়িয়ে ধরার জন্য বলতে ইচ্ছে করছে, কিন্তু বললাম না, মানুষে খারাপ ভাববে। ভার্সিটি চলে এলাম। এবার নামো। আচ্ছা, সাবধানে যাও। সামিয়া চলে গেল। আমি এক ধ্যানে তাকিয়ে চলে যাওয়া দেখছি। সামিয়া একটু পর পর পিছনে ফিরে ফিরে দেখছে। আমি চলে এলাম। আবার ভার্সিটি ছুটি হওয়ার পর পিক করে নিয়ে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। একটু পর সামিয়া আসলো, এসে আমার বুকের উপরে শুয়ে পড়লো। শোনো না, বলো না। তুমি আমায় একটুও ভালোবাসো না। কেন কেন? তুমি আমায় একটুও ভালোবাসো না, আদর করো না। কাছে আসো, আদর করছি। লাগবে না। যে আদর বলে নিতে হয় সে আদর আমার লাগবে না। আর বলতে হবে না। আমার সিনিয়র বউ বলেই 4 ঠোঁট এক করে দিলাম। 5 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর ম্যাডাম বলল, শোনো না, আমার না বেবি লাগবে। আচ্ছা আমি করতে পারি। কুত্তা, তুই কি করবি মানে? আচ্ছা কাছে আসো তো। আমি তো তোর কাছেই আছি। আর একটু আসেন। আর আমি তো জুনিয়র, তাই একটু শিখিয়ে দিলেই তো হয়। আচ্ছা, তোর কিছু করতে হবে না, আমিই করছি পিচি জামাই। এই বলে সামিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর আর কি, যা হবার তাই হলো। আপনারা এবার যেতে পারেন। আল্লাহ হাফেজ।